ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে আর নির্বাচনের পরিবেশ থাকে না, মন্তব্য বিএনপি নেতা দুদুর। সময় ক্ষেপণে বিতর্কিত হবে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী। এপ্রিলে ভোট ধরে রোডম্যাপ দেবে কমিশন, বললেন আসিফ মাহমুদ। ঘোষিত সময় নিয়ে দ্বিমত নেই এনসিপির, জানালেন সার্জিস। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর পর্যটনের স্পটগুলো। ঢাকা ছাড়ছেন অনেকে, ফিরছেন কেউ কেউ। দুদিন আগে গেলেও যা হইতো এখনো তাই, 40 মিনিট ধরে সিরিয়ালে দাঁড়ায় আছে। ভালো লাগতেছে, বাট এখানে এসে দেখতেছি যে এত ভিড়। এশিয়ান কাপ বাছাইয়ে কাল সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে আশা দু দলের। ঈদ মোবারক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে চুয়াডাঙ্গার বাড়িতে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, এপ্রিলে ঝড় তুফান, রোজা ও পরীক্ষা থাকবে, তাই সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত হবে না। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই ভোট হোক, দেরি হলেও যেন তা জানুয়ারির মধ্যেই শেষ হয়, সেই আশা করেন তিনি। কেন ডিসেম্বরে নির্বাচন হবে না, সরকারের কাছে সেই ব্যাখ্যা নেই বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এপ্রিলের আগে মার্চের রোজা আছে, তারও আগে আছে এখানে পরীক্ষা, ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা আছে। অর্থাৎ ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, তাই এক প্রকার ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ। কয়েকজন উপদেষ্টা মনে করেন, বিএনপি যা চায় তার বিপরীতে থাকাই তাদের উদ্দেশ্য। করোনা সংক্রমণে সরকারের পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা, সেটা মাথায় রেখেই রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন, বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি। উপদেষ্টা বলেন, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ অধিকাংশ সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সদিচ্ছা সরকারের প্রথম থেকেই ছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হবে, জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে। এপ্রিলে নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কোনো দ্বিমত নেই, তবে তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে, বলেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে নির্বাচনকালীন সময়ে ক্ষমতা, কালো টাকা এবং পেশি শক্তির অপব্যবহার হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনে দরকার লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, যেখানে ছোট বড় সব দলই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে
অংশ নিতে পারবে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। রাজধানীতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকেও বাসে করে দল বেঁধে আসছেন অনেকেই। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন তারা। সকালে গেট খোলার আগেই লম্বা লাইন দর্শনার্থীদের, বেলা বাড়ার সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। আগামী কয়েকদিন চিড়িয়াখানায় এমন ভিড় থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেকেই এসেছেন পরিবার বন্ধুদের নিয়ে, কেউ কেউ আবার এসেছেন কোলাহলময় নগর জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে। ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। বেশিরভাগ দর্শনার্থীর চেহারায় ছিল আনন্দ আর সন্তুষ্টির ছাপ। তবে গরমের কারণে অনেকেই আবার অস্বস্তিতেও ভুগছেন। আমি হাতি, বানর, সাপ এগুলা দেখতে চাই। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, পাখি এগুলো দেখতে আসি। আমার কাছে অনেক কত ভালো লাগতেছে, এটা বলার কিছু নাই। মনে হয় কোটি টাকা খরচ করার চাইতেও এইখানে 50 টাকার বিনিময়ে কোটি টাকার আনন্দ ফুর্তি পাইছি। জিয়া উদ্যান এলাকায় আছে সহকর্মী ফয়সাল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রশ্ন করছি ফয়সালকে প্রথমেই, সেটি হচ্ছে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, যেহেতু ঈদের সময়টা সরকারি লম্বা একটি ছুটি পেয়েছেন নগরবাসী সহ সারা দেশ, যেহেতু ঢাকা শহরের বাসিন্দারা নর্মালি সচরাচর খুব একটি তাদের যে ছুটি, সেই ছুটি কাটানোর জন্য বিনোদন কেন্দ্রগুলোতে তাদের সেরকম বিনোদন কেন্দ্র আসলে ঢাকা শহরে খুব কম। হাতে গোনা যে কয়েকটি বিনোদন কেন্দ্রগুলো আছে সেরকম সেই বিনোদন কেন্দ্রগুলোতেই কিন্তু বলা যায় যে সরকারি ছুটির সময়ে উপচে পড়া ভিড় সবসময় লেগে থাকে সরকারি ছুটিগুলোর দিনেই। তো তারই ধারাবাহিকতা বলা যায় যে আজকের এই ঈদের তৃতীয় দিনেও কিন্তু আমরা যে সকল বিনোদনগুলো সকাল থেকে দেখেছি তার মধ্যে কিন্তু বলা যায় যে এই জিয়া উদ্যান পুরো সবুজে ঘেরা পুরো এলাকাটি কিন্তু দর্শনার্থী বা যে সকল মানুষজন এসেছেন ঢাকা শহরের, তারা কিন্তু এখানে খুব পরিবার প্রিয়জন নিয়েই তারা বেশ আনন্দে তারা আসলে একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। যেহেতু আপনি জানেন ঢাকা শহরটা অনেকটা বদ্ধ, বলা যায় যে এখানকার যে সকল ছোট বাচ্চারা রয়েছে বা পরিবারের লোকজন খুব একটা তারা নিজেদেরকে দেওয়ার মতো খুব একটা সময় পান না। তাই বলা যায় যে এই সময়টায় সরকারি ছুটি বা উৎসবের সময়গুলোতেই তারা মূলত বাহিরে পরিবার প্রিয়জন নিয়ে তারা একটু ঘুরে বেড়ান বা নিজেদের মতো করে সময় কাটান। সে জায়গায় কিন্তু রাজধানীর জিয়া উদ্যান যেহেতু একটু খোলামেলা জায়গা, এখানে যার কারণে মানুষজন এখানে ঘুরতে আসেন, পরিবার প্রিয়জন নিয়ে তারা এখানে ঘোরাফেরা করেন। আমরা দেখেছি বৃদ্ধ, ছোট বয়স্ক সবাই কিন্তু এখানে আসেন এবং এখানে ঘোরার মতো যথেষ্ট জায়গা রয়েছে, ছায়া নিবিড়, যার কারণে বলা যায় যে রাজধানীর অন্যান্য যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই সকল বিনোদন কেন্দ্রের মতো কিন্তু রাজধানীর জিয়া উদ্যানও কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো বলা যায়। যেহেতু এই মুহূর্তে দুপুর নাগাদ সময় আমরা দেখেছি কিছুটা উপস্থিতি কম, তবে বিকেল হওয়ার সাথে সাথে বা সন্ধ্যা নাগাদ যতই সময় গড়াবে ততই কিন্তু এই দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু আরও বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি এবং সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু লোকজনের বলা যায় যে আসা শুরু হয়েছে, সকলেই কিন্তু পরিবার প্রিয়জন নিয়ে তারা আসছেন। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘ ছুটির কারণে নগরে ফিরতি মানুষের চাপ কম, গ্রামের বাড়ি যাওয়া মানুষের চাপই বেশি বাস, ট্রেন ও লঞ্চে। রাজধানীর বাস টার্মিনালগুলো ঘরে ফেরা মানুষের ভিড় দেখা যায়। ঈদে প্রিয়জনের কাছে যাওয়ার সুযোগ যারা পাননি তারাই এখন যাচ্ছেন। জানালেন ভোগান্তি এড়াতে ঈদের 2 দিন পর যাচ্ছেন, তারপরও ভোগান্তি পিছু ছাড়ছে না বলে অভিযোগ তাদের। জানান সড়ক ফাঁকা থাকা সত্ত্বেও কাউন্টার থেকে বলা হচ্ছে গাড়ি নেই, এসব বলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে, তবে এই সংখ্যা তুলনামূলক কম। বাস, ট্রেনে যাত্রী থাকলেও নেই কোনো তাড়াহুড়া বা আগে ফেরার প্রতিযোগিতা। এখন অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, একুশিতে অনেক ভালো লাগতেছে। ট্রেনের সফর খুবই সুন্দর হলো এবং যে রেল কর্তৃপক্ষ যে
অ্যারেঞ্জমেন্ট যে করছে তাদের যে দায়িত্ব খুবই সুন্দর। এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো, এখন পরিস্থিতি ভালো আছে, 2 দিন পরে গেলেও ইনশাল্লাহ ভালো। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। দোষী প্রমাণিত হওয়ার আগে কেউ যেন শাস্তি না পান, সেজন্যই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। হত্যা মামলার আসামি হয়েও গেল 7 মে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সে সময় তার এই থাইল্যান্ড যাত্রা ঘিরে হইচই পড়ে যায়। প্রতিবাদ বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। 3 দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে গিয়ে ঘোষণা দেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গেলেন এবং এক্ষেত্রে কারো কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্তের জন্য 3 জন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করে সরকার। এটার জন্য যারা দোষী তাদের আইনের আওতায় শাস্তি পেতেই হবে। 32 দিন পর চিকিৎসা শেষে রবিবার রাতে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি। বিমান থেকে নেমে ইমিগ্রেশন কাউন্টারের সামনে হুইল চেয়ারে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় তাকে। সেখান থেকে সরাসরি কিশোরগঞ্জে ফিরে যান সাবেক এই রাষ্ট্রপতি। সোমবার সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে তাকে গ্রেফতার না করার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব। তার বিদেশ যাত্রা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারকে সভাপতি করে যে তদন্ত কমিটি করা হয়েছিল তারও কাজ চলছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই আগামীকাল সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা। এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে ভালোভাবেই মানিয়ে নিয়েছে সমিত সোম। অন্যদিকে ম্যাচটা কঠিন হলেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর খেলবে বলে জানিয়েছেন দলের কোচ। এই ম্যাচে জয় পেলেই খুলে যাবে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার দুয়ার। অবশ্য হামজা সমিতদের আসার পরেই সেই স্বপ্নটা আরও দৃঢ় হয়েছে দেশের ফুটবল ভক্তদের। সেই লক্ষ্যেই অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জামাল হামজারা। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় বাড়িয়েছে আরও আত্মবিশ্বাস। সেটা কাজে লাগিয়ে ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয়ী ক্যাব্রেরা শিষ্যরা। অন্যদিকে ছেড়ে কথা বলতে নারাজ সিঙ্গাপুর। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা সফরকারীদের। Hard question because I'm not sure after the game, so we come result for another ASEAN country, especially for on this. বাংলাদেশ দলকে সম্মান করি। আমাদের অ্যাওয়ে ম্যাচ অবশ্যই চাপ থাকবে, তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলব। জয়ের জন্যই মাঠে নামবো আমরা। চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভুটান ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য। ছেলেবেলার পবিত্র ঈদুল আজহায় গরু কেনার স্মৃতি এখনও রোমন্থন করেন আলফাজ আহমেদ। সময়ের পরিক্রমায় এখন তার সন্তানদের মাঝে দেখতে পান নিজের ফেলে আসা ঈদ আনন্দ। মায়ের হাতের রান্না মন জুড়ালেও এখন চাইলেও সেই মাকে আর কাছে পান না সাবেক এই ফুটবলার। তবে স্ত্রীর হাতে রান্না করা কাচ্চি বিরিয়ানি বেশ পছন্দ আলফাজ আহমেদের। দেশের ফুটবলে অন্যতম এক নক্ষত্রের নাম আলফাজ আহমেদ। খেলোয়াড়ি জীবনে আছে যেমন অর্জন, কোচিং ক্যারিয়ারেও সফল তিনি। ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথমবারের মতো পেশাদার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ছেলেবেলার পবিত্র ঈদুল আজহার স্মৃতি এখনও রোমন্থন করেন সাবেক এই তারকা ফুটবলার। সেই সাথে জানান নিজ সন্তানদের ঈদ নিয়ে ভাবনা। দায়িত্ব বেশি, কারণ হইল গিয়া ছেলেমেয়েরা কোরবানি দেওয়ার জন্য গরু কেনার জন্য যে তাদের যে আনন্দটা, এই আনন্দটা আমরাও এক সময় ফিল করতাম।
তো এই আসলে ছেলে মেয়েদের যে ঈদের যে উদযাপন করার জন্য তাদের সহযোগিতা করা, তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া, এটা আসলে আরও বেশি আনন্দের। ছোটোবেলায় বাবা গরু কিনে দিত, গাবতলী থেকে আমরা পলাশি থাকতাম, ওইখান থেকে হাঁটতে হাঁটতে নিয়ে যেতে হইতো আর কি। এটা একটা বিশাল কষ্টের ব্যাপার, তারপর আনন্দের মাঝে এটা আসলে ভালোই লাগতো। ঈদে মায়ের হাতে বিশেষ রান্নার স্বাদের কথা মনে করেন আলফাজ আহমেদ। তবে স্ত্রীর রান্না করা কাচ্চি বিরিয়ানিও বেশ পছন্দ তার। আম্মা তো বেঁচে নেই, আম্মার হাতের খাওয়া আমার খুবই ভালো লাগতো। বিশেষ করে আমার ওয়াইফের গরুর মাংস দিয়ে যে কাচ্চিটা রান্না করে, এটা খুব উপভোগ্য, খুবই ভালো লাগে। এটার জন্য আসলে অপেক্ষায় থাকি ঈদের সময়। তো আমার ওয়াইফের কাচ্চিটা খুবই ভালো হয়। মোহামেডানকে প্রথমবারের মতো পেশাদার লীগ শিরোপা জেতালেও কিছু আক্ষেপ আছে আলফাজ আহমেদের কণ্ঠে। তবে দেশি বিদেশি ফুটবলারদের নিবেদনে মুগ্ধ মোহামেডান কোচ। যেভাবে তাদের স্যালারি ছাড়া প্রফেশনাল ফুটবলে কেউ খেলে না, তারপরেও বিদেশি খেলোয়াড় বলেন, দেশি খেলোয়াড়রা বলেন, সবাই স্যাক্রিফাইস করে তাদের এই শিরোপার জন্য যে আকাঙ্ক্ষা, তারা সেটা পূরণ করেছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।